আজকে আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি, আপনাদের শরীর হিম হয়ে যাবে। বাবা মায়ের একমাত্র আদরের কন্যা যখন এক অপরিচিত ব্যক্তির কথায় নিজের বাবা মাকে মারতে আসে, আর এক অপরিচিত ব্যক্তির কথায় পুরো একটি স্কুলের মেয়েরা পুরো শহর এলোমেলো করে দিচ্ছে। কিন্তু কেন? আর এর রহস্য জানার জন্যই আমাদের জানতে হবে ভার্স লেভেল 1 এবং ভার্স লেভেল 2 এর গল্প। তো ভার্স লেভেল 1 বের হয়েছে আরো অনেক বছর আগে, কিন্তু ভার্স লেভেল 2 বের হয়েছে মাত্র কয়েকদিন আগে। রিমেক শয়তান মুভিটি আমার চ্যানেলে এক্সপ্লেন করা থাকলেও ভার্স লেভেল 1 এর এক্সপ্লেনেশন আমার চ্যানেলে নেই। যদিও দুটি মুভির কাহিনী একেবারে একই রকম, তারপরেও আমি ভার্স লেভেল 1 এর গল্পের সারসংক্ষেপ আপনাদের মাঝে তুলে ধরছি। এরপর আমরা ভার্স লেভেল 2 সম্পর্কে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। তো গল্প শুরু হয় অথর্ব নামের এক ব্যক্তির পরিবারকে দেখিয়ে, যেখানে অথর্বের স্ত্রী বিনা, একমাত্র ছেলে আংশ আর একমাত্র মেয়ে আরিয়া রয়েছে। তো এখানে আরিয়া তার বন্ধুদের সাথে ট্রিপে যেতে চাচ্ছিল, কিন্তু অথর্ব ট্রিপে যাওয়ার আগে আরিয়াকে তার পরিবারের সাথে ফার্ম হাউস ট্রিপে যাওয়ার শর্ত জুড়ে দেয়। পরদিন তারা ফার্ম হাউসের উদ্দেশ্যে যাওয়ার সময় পথের নাস্তা করতে নামলে তাদের প্রতাপ নামের একটি ব্যক্তির সাথে পরিচয় হয়, যেটা অথর্বকে ভাঙতি টাকা দিয়ে সাহায্য করেছিল। তো এই সূত্র ধরে প্রতাপ অথর্বদের খাবার টেবিলেও বসে পড়ে আর আরিয়াকে একটা চিনি বল খেতে দেয়, যেটা খাওয়ার পর আরিয়া অদ্ভুতভাবে প্রতাপের সব কথা শুনতে শুরু করে, যেগুলো তার বাবা মা তাকে কখনো করাতে পারেনি। সেগুলো অচেনা ব্যক্তির এক কথাই করে ফেলছে, এক কথাই করতে রাজি হয়ে যাচ্ছে। তো এভাবে প্রতাপ তাদের ফার্ম হাউস পর্যন্ত পৌঁছে যায় এবং আরিয়াকে দিয়ে তার সব কাজ করাতে বাধ্য করে। এক পর্যায়ে আরিয়ার অদ্ভুত ব্যবহারের কারণে অথর্বরা বুঝতে পারে যে প্রতাপ আরিয়াকে বশীকরণ করেছে। এরপর সে আরিয়াকে দিয়ে এমন এমন কাজ করায় যা দেখলে গা শিউরে উঠবে। সে আরিয়াকে দিয়ে তার বাবাকে থাপ্পড় মারায়, বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আরিয়ার ছোট ভাই আংশকেও মারার চেষ্টা করে। এবং এক পর্যায়ে প্রতাপ অথর্ব এবং বিনাকে আরিয়াকে নিয়ে যাওয়ার অনুমতি দিতে বাধ্য করে, কিন্তু কৌশলে যাওয়ার আগে আরিয়ার পকেটে অথর্ব একটা মোবাইলের লাইভ লোকেশন অন করে ঢুকিয়ে দেয়, যেটার পিছু নিয়ে সে প্রতাপের বাড়ি অব্দি পৌঁছে যায়। সেখানে গিয়ে আরেক হৃদয় কাঁপানো দৃশ্য দেখে অথর্ব, আরিয়ার মতো শত শত মেয়েকে প্রতাপ সেখানে বশীকরণ করে রেখেছে, আর সেই মেয়েগুলোকে দিয়ে সে যা ইচ্ছে তাই করাতো। এক পর্যায়ে আরিয়া অথর্বকে হারিয়ে তার জিভ কেটে ফেলে এবং আরিয়াকে সেখান থেকে নিয়ে আসে এবং প্রতাপকে সে তার বেসমেন্টে বন্দি করে রেখেছে। সে তাকে খেতে দিত পচা ইঁদুর এবং চা পাতা। তবে অথর্ব আরিয়াকে কখনো বশীকরণ থেকে মুক্ত করাতে পারেনি। আরিয়ার মুখে সবসময় একটা ক্রিপি স্মাইল লেগেই থাকে। তো এই ছিল ভার্স এর প্রথম ভার্সনের গল্পের মূল কাহিনী। তো এরপর থেকেই মূলত আমরা ভার্স লেভেল 2 এর গল্প শুনবো। স্কুলে যাওয়া কিছু মেয়েকে দেখিয়ে গল্প শুরু হয়, যারা JN হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে যাচ্ছিল। স্কুলে তখন লাঞ্চের সময়, আর সব মেয়েরা একসাথে ক্যান্টিনে এসেছে লাঞ্চ করার জন্য। স্কুল থেকে যে লাঞ্চ দেওয়া হয়েছিল তারা সবাই সেটাই খেতে বসেছে। এখানে একটা মেয়ের ড্রেসে হঠাৎ পানি পড়ে গেলে মেয়েটি ওয়াশরুমে চলে যায় ড্রেস পরিষ্কার করতে, মানে সে তার লাঞ্চটি খেতে পারেনি, কিন্তু বাকিরা সবাই সে লাঞ্চ খেয়েছে। হঠাৎ লাঞ্চ খাওয়ার পর সব মেয়েরাই একদম শান্ত হয়ে পড়ে এবং সবার হাত পা কাঁপতে শুরু করে, ভারী নিঃশ্বাস নিতে থাকে। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে লাঞ্চে কিছু একটা মেশানো হয়েছিল, যার কারণে তাদের উপর কোনো এক প্রকার বশীকরণ হয়ে গিয়েছে। এরপর একজন লোক হঠাৎ সেখানে আসে যে তাদের বশীভূত করেছিল। সে প্রায় 500 জন মেয়ের মধ্য থেকে 10 জনকে বেছে নেয় এবং বলে স্কুলের ছাদে গিয়ে দাঁড়াতে। একটি মেয়ে সেখান থেকেই নিচে, আপনারা বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি, সেটা দেখে স্কুলের সব টিচার হতবাক হয়ে যায়। অন্যদিকে ছাদে দাঁড়ানো বাকি মেয়েগুলো কাঁদতে কাঁদতে তার টিচারদেরকে বলতে থাকে তাদেরকে কোনো এক আঙ্কেল এমন কাজ করতে বলেছে, তারা ওই আঙ্কেলের কথা ছাড়া কোনো কিছুই করতে পারছে না। টিচাররা যদি তাদেরকে বাঁচাতে আসে তাহলে তারা সবাই সেখান থেকে ঝাঁপিয়ে পড়বে। সেখানে একজন গার্ড
গার্ড জোর করে একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে সে বাঁচাতে পারে না, মেয়েটি নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা আগের বাস মুভির অতর্বকে দেখতে পাই যে তার মেয়ে আরিয়ার খেয়াল রাখছিল। আরিয়া এখনো 12 বছর পরও বশীকরণের প্রভাবে আছে, আর সে একটা পুতুলের মতো শুধু হাসতে থাকে। অতর্ব প্রতাপকেও নিজের বাড়িতে এতদিন ধরে জীবিত বন্দি করে রেখেছে, না তাকে মরতে দেয় না তাকে ঠিক মতো বাঁচতে দেয়, প্রতিদিন কেবল তাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে ছাড়ছে। এরপর অতর্ব মার্কেটে গেলে সেই স্কুলের মেয়েগুলো সম্পর্কে টিভি নিউজে জানতে পারে এবং অতর্বর সাথে সাথে বুঝতে পারে যে এখানে প্রতাপ আরো একজন রয়েছে যারা বশীকরণ করতে পারে। তখন সে তাড়াতাড়ি বাড়ি ফিরে প্রতাপকে জিজ্ঞেস করে সে ছাড়া আর কে এই বশীকরণ জানতো। এটা শুনে প্রতাপের চোখ চকচক করে ওঠে। এখানে অথর্ব বুঝতে পারে সামনে কিছু একটা ঘটতে চলছে, তাই সে দ্রুত প্রস্তুতি শুরু করে দেয়। অথর্ব তার বাড়িতে কিছু বড় বড় বক্স নিয়ে আসে, আর এই বক্সগুলোর ভিতরে কি আছে সেটা আমরা সামনেই জানতে পারবো। এতক্ষণে স্কুলে পুলিশ এসে গেছে। পরিস্থিতি একেবারে খারাপ থেকে খারাপতর হয়ে উঠেছে। স্কুলের বাকি মেয়েরাও বশীকরণের প্রভাবে ছিল, শুধু সেই মেয়ে ছাড়া যে নিজের ড্রেস পরিষ্কার করতে ওয়াশরুমে গিয়েছিল। অবশ্যই সে লাঞ্চ খায়নি বলেই আজ বেঁচে গেছে। পুলিশ সেই মেয়েকে জিজ্ঞাসাবাদ করলেও মেয়েটি কান্না করার কারণে সে কিছুই বলতে পারছে না। স্টাফদের প্রশ্ন করলেও তাদেরও এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এদিকে সব মেয়েদের অভিভাবকরা স্কুলে এসে ভিড় জমিয়েছে, হইচই শুরু করেছে এবং পুরো পরিস্থিতিটা কেমন যেন একটা দাঙ্গার মতো তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই তাদের এমন হওয়াটাও স্বাভাবিক। ঠিক তখন বশীকরণের প্রভাবে থাকা এক মেয়ে পুলিশের কাছে এসে বলে যে ওই আঙ্কেল নাকি তাদেরকে একটা বার্তা দিতে বলেছে। বার্তাটি ছিল প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করো, নইলে পুরো শহরের অবস্থা নষ্ট করে দেওয়া হবে। মানে যেই বশীকরণ করেছে সে প্রতাপকেও চিনে এবং তার আসল উদ্দেশ্য এখানে প্রতাপকে খুঁজে বের করা। এবং এই কথাগুলো বলা শেষ হওয়ার সাথে সাথে কিছু মেয়ে দৌড়ে স্কুল থেকে পালাতে শুরু করে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা স্কুল থেকে বেরিয়ে পড়ে এবং পুরো শহরে ছড়িয়ে পড়ে। তারপর তারা শহরে তাণ্ডব শুরু করে দেয়, যেমন বাসের ড্রাইভারকে মেরে ফেলা, বাসে অ্যাক্সিডেন্ট ঘটানো, গাড়িওয়ালাদের থামিয়ে তাদের উপর হামলা করা, বাইকওয়ালাদের ফেলে দিয়ে মেরে ফেলা ইত্যাদি ইত্যাদি। যারা সাধারণ মানুষগুলো রাস্তায় ছিল, পার্কে ছিল বা সমাজে ছিল, সবার উপরে তারা হামলা চালায়। এমনকি অনেকজনকে তারা একেবারে মেরেও ফেলে। এই অবস্থায় শহরের সব বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করে বলা হয় যে এই নির্দিষ্ট স্কুল ইউনিফর্ম পরা মেয়েদের দেখলে সাবধান থাকতে, কারণ তারা যে কোনো কিছু করতে পারে। আর নিউজে জানিয়ে দেওয়া হয় যে মেয়েরা প্রতাপকে খুঁজে বের করার কথা বলছে। অন্যদিকে স্কুলে হঠাৎ অথর্ব এসে হাজির এবং সে পুলিশদের সাথে কথা বলা শুরু করে। অথর্ব স্পষ্টভাবে বলে যে প্রতাপ তার কাছেই আছে। সঙ্গে সঙ্গে সবাই অথর্বকে প্রশ্ন করতে শুরু করে আসলে প্রতাপ কে, অথর্ব তাকে কিভাবে চিনে, আর এখন প্রতাপ কোথায় আছে, আর এখানে আসলে কি ঘটছে। অথর্ব বলে যে সব মেয়েরাই এখন বশীকরণের মধ্যে রয়েছে, আর আমরা যতই চেষ্টা করি না কেন এই বশীকরণ আমরা ভাঙতে পারবো না। তারা কেবল সেই ব্যক্তির কথাই শুনবে যে তাদের বশীকরণ করেছে। এরপর অথর্ব বলে যে এই বশীকরণ করেছে সে এখানে আশেপাশে আছে, কারণ বশীকরণের ক্ষেত্রে তাদের কমান্ড দিতে হলে তার কাছে থাকতে হবে। তখন সবাই লক্ষ্য করে যে ক্যান্টিনের এক কোনায় এক ব্যক্তি চুপচাপ বসে আছে, আর লোকটি অবশেষে সবার সামনে আসে। আর এখানে এই লোকটার নাম হলো রাজনাথ, আর রাজনাথই মেয়েদেরকে বশীকরণ করেছে। রাজনাথ পুলিশ ও অন্যদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে যদি তাকে সামান্য আঁচড় দেওয়া হয় বা আঘাত করার চেষ্টা করা হয় তাহলে এই মেয়েগুলো প্রথমে সেই মানুষটিকে শেষ করবে, তারপর নিজের শরীরেও আগুন ধরিয়ে দেবে। মানে ভয়ঙ্কর কিছু ঘটবেই। রাজনাথ ডেমো দেখার জন্য এক মেয়েকে ডাকে এবং সেই মেয়ে নিজের হাতে আঘাত করতে বাধ্য করে। এরপর বিষয়টা পরিষ্কার হয়ে যায়, আর সেই মেয়ের অভিভাবকরা তাকে আটকানোর চেষ্টা করলে রাজনাথ স্পষ্ট বলে দেয় তুমি যত বেশি আটকানোর চেষ্টা করবে মেয়েরা তত বেশি ভয়ঙ্করভাবে সে একই কাজ করতে থাকবে। এবং সত্যি সত্যি তাই হয়, মেয়েটি বারবার সে একই কাজ করতে থাকে। আর এই সময় এক পুলিশ অফিসার গোপনে বন্দুক বের
করার চেষ্টা করলে এক মেয়ে তাকে শুধু আটকায় না, বরং সে পুলিশ অফিসারকে অনেক মারাত্মকভাবে আহত করে ফেলে। এরপর রাজনাথ এমন একটি মেয়েকে ডাকে যে বন্দুক চালাতে জানে। রাজনাথ সেই মেয়ের হাতে পুলিশ অফিসারের বন্দুক তুলে দেয়। তারপর সে সব অভিভাবকদের বলে এখান থেকে বেরিয়ে যেতে, কারণ সে অথর্বের সঙ্গে একান্তে কথা বলতে চায়। যেসব অভিভাবকরা কাঁদছিল, হইচই করছিল বা বাইরে যাচ্ছিল না, রাজনাথ সেই বন্দুকধারী মেয়েকে দিয়ে তাদের উপর গুলি চালায়। এমনকি সেই মেয়েকে দিয়েই তার নিজের বাবা মাকে শেষ করিয়ে দেয়। এর ফলশ্রুতিতে কিছু মানুষ মারা যায়, আর বাকি অভিভাবকেরা আতঙ্কে তাড়াহুড়ো করে বাইরে পালিয়ে যায়। অবশেষে রাজনাথ অথর্ব একে অপরের সামনে মুখোমুখি দাঁড়ায়। রাজনাথ তখন অথর্বকে জিজ্ঞেস করে প্রতাপ কোথায় আছে। অথর্ব নির্ভয়ে বলে যে প্রতাপ গত 12 বছর ধরে তার কবজাতেই আছে। অথর্ব আরো বলে যে তার মেয়ে আরিয়া গত 12 বছর ধরে বশীকরণের মধ্যে আটকে আছে। অথর্ব শর্ত দেয় যদি রাজনাথ তার মেয়ের বশীকরণ ভেঙে দেয় তবে সে প্রতাপকেও রাজনাথের হাতে তুলে দিবে। এটা শুনে রাজনাথ ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ কেউ তাকে এভাবে শর্ত দিতে পারে না। কিন্তু কোনো এক অজানা কারণে প্রতাপকে পাওয়ার জন্য ভীষণভাবে মরিয়া হয়ে উঠেছিল। সে জানায় যে প্রতাপ তার কাছে গুরুর মতো, বড় ভাইয়ের মতো। আর সে অবাক হয় যে অথর্বের মতো একজন সাধারণ মানুষ কিভাবে প্রতাপকে হারাতে পেরেছিল। শুধু হারাতেই পারেনি, বরং এতদিন যাবৎ তাকে তার কবজাতেই রেখেছে। কারণ যেখানে বশীকরণের কথা আসে সেখানে প্রতাপ রাজনাথের থেকেও এক ধাপ এগিয়ে, তবে নিষ্ঠুরতার ক্ষেত্রে রাজনাথ প্রতাপের থেকেও এগিয়ে। তো যাই হোক, এখানে কথাবার্তা শেষ করার পর রাজনাথ রাজি হয়ে যায় যে সে অথর্বের মেয়ের বশীকরণ ভেঙে দিবে, তবে এর বদলে অথর্ব তাকে প্রতাপকে দিয়ে দিবে। তারপর রাজনাথ সব মেয়েদের স্কুল বাসে বসতে বলে এবং অথর্বের সঙ্গে তার বাড়ির দিকে যাওয়ার প্ল্যান করে, কারণ প্রতাপ সেখানেই আছে। এদিকে সে প্রিন্সিপাল ম্যাডামকে বলে বাসের ব্যবস্থা করতে এবং মিডিয়াকে সামলাতে, কেউ যেন তাদের পিছে না আসে। রাজনাথ বলে আমার জানা আছে বাসে ট্রেকার আছে, তোমরা আমাকে লোকেট করতে পারবে, কিন্তু শুধু লোকেট করবে, পেছনে আসবে না, কারণ যদি পেছনে আসো তাহলে এই মেয়েদের জীবন আমার হাতে। তারপর সব মেয়েরা সহ অথর্ব আর রাজনাথ বাসে উঠে বসে এবং এখানে অথর্ব আর রাজনাথের মধ্যে কিছু কথা হয় যা বেশ ইন্টারেস্টিং। আমি একে একে পয়েন্ট আকারে বলছি। প্রথম প্রশ্ন ছিল রাজনাথ 12 বছর পর প্রতাপকে খুঁজতে কেন এসেছে। আসলে এখানে প্রথম দিকে যখন প্রতাপ হারিয়ে যায় তখন রাজনাথ তাকে কল করত, কিন্তু প্রতাপ ফোন ধরত না। রাজনাথ প্রতাপের বাড়িতে যেতে পারবে না, কারণ প্রতাপের বাড়িতে তার বশীকৃত মেয়েরা থাকতো যারা তাকে চিনতে না পেরে মেরে ফেলতো। কিন্তু কিছুদিন পর রাজনাথ সাহস করে প্রতাপের বাড়িতে যায় এবং দেখে প্রতাপ সেখানে কোথাও নেই, তার বশীকরণকৃত মেয়েরাও সেখানে কোথাও নেই। তখন রাজনাথ ভাবে প্রতাপ নিশ্চয়ই কোনো ধরনের সিদ্ধি অর্জন করতে গেছে। আসলে এর আগেও প্রতাপ সিদ্ধি অর্জনের জন্য একবার বাইরে গিয়েছিল, যেখানে সে 1.5-2 বছর একই জায়গায় বসে তপস্যা করেছিল। হয়তো এমনই কিছু করার জন্য প্রতাপ গিয়েছিল। এটা ভেবেই রাজনাথ কয়েক বছর অপেক্ষা করলো, কিন্তু প্রতাপ যখন আর ফিরে এলো না তখন গত 2 বছর ধরে রাজনাথকে প্রতাপ খুঁজতে শুরু করলো। সে প্রতাপকে খুঁজে পেল না, যার কারণে শেষমেশ তাকে লোকসমক্ষে তার শক্তি প্রদর্শন করতে হলো, যা সাধারণত তাদের বিদ্যায় নিষিদ্ধ। কিন্তু তাকে এই কঠোর পদক্ষেপ নিতে হলো কারণ সে জানতো সাধারণভাবে সে প্রতাপকে খুঁজে পাবে না, আর তার এই পদক্ষেপ কোনো না কোনোভাবে লাভজনক হলোই, কারণ এখন সে প্রতাপের খোঁজ পেয়েছে। এবার প্রশ্ন হলো রাজনাথ এত ব্যাকুলভাবে প্রতাপকে কেন খুঁজছে। আসল কারণ হলো প্রতাপ বাস্তবে রাজনাথের চেয়েও বেশি জ্ঞানী, আর রাজনাথের প্রতাপের কাছ থেকে কিছু বাকি থাকা বিদ্যার শিকার প্রয়োজন ছিল। একা শিখতে গেলে বহু বছর লেগে যাবে, কিন্তু প্রতাপ থেকে শিখলে সে তার সঙ্গে সঙ্গেই রপ্ত করতে পারবে। রাজনাথ এটাও প্রকাশ করে কেন তারা মেয়েদের বশীকরণ করে। কারণ হলো রাজনাথ বা প্রতাপের মতো লোকেরা পুরুষকে শ্রেষ্ঠ মনে করে। যদিও হিন্দু শাস্ত্রে লেখা আছে নারী শক্তি, কিন্তু রাজনাথের মতে পুরুষই শক্তি, পুরুষই সমৃদ্ধি, আর পুরুষই ধর্ম। এমন কথা চলাকালীন তারা এক বশীকৃত মেয়েকে দেখে যে স্কুল থেকে পালিয়ে গিয়েছিল এবং কাউকে মারছিল। তখন রাজনাথ বাস থামিয়ে মেয়েটিকে ডাকে এবং তাকে বাসে ওঠার নির্দেশ দেয়, কিন্তু হঠাৎ করেই মেয়েটি রাজনাথের কথা না মেনে পালিয়ে যায়। রাজনাথ মেয়েটিকে ডাকলেও মেয়েটি তার কথা শুনে না। আর এখানে আমাদের মনে হয় আসলে কেন মেয়েটি রাজনাথের কথা মানল না। কারণ যাই হোক, সেটা আমরা সামনে জানতে পারবো। এখন আপাতত তারা অথর্বের বাড়িতে যায়। রাজনাথ সেখানে কিছু
মেয়েকে নিজের সঙ্গে ভেতরে আসতে বলে আর বাকিদের নির্দেশ দেয় বাড়ির চারপাশে ঘিরে সিকিউরিটি দিতে, যেন আর কেউই ভিতরে প্রবেশ করতে না পারে। অবশেষে রাজনাথ সেখানে আরিয়াকে দেখে, যে গত 12 বছর ধরে একইভাবে শুধু হাসে আর কিছুই করে না। রাজনাথ অবাক হয়ে বলে, এত দীর্ঘ বশীকরণ তো সম্ভবই নয়, আর এমন উচ্চবিদ্যায় তাকে প্রতাপের কাছে শিখতে হবে, কারণ রাজনাথের মতে প্রতাপই এই বিদ্যায় তার চেয়ে বেশি শক্তিশালী। এরপর অথর্ব রাজনাথকে সেই ঘরে নিয়ে যায় যেখানে প্রতাপ পুরোপুরি বাধা অবস্থায় ছিল। প্রতাপকে এত নোংরা ও খারাপ অবস্থায় দেখে রাজনাথ পুরোপুরি রেগে যায় অথর্বের উপর। কিন্তু ডিলটা ছিল প্রথমে রাজনাথকে আরিয়ার বশীকরণ ভাঙতে হবে, তারপর অথর্ব প্রতাপকে ছেড়ে দিবে। এই সময় রাজনাথ বুঝিয়ে বলে, যে বশীকরণ করে আর যার উপর বশীকরণ করা হয় তারা যদি একে অপরের থেকে আলাদা হয়ে যায় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই বশীকরণ শেষ হয়ে যায়। আলাদা হলে এই বশীকরণ 2 থেকে 4 ঘন্টা চলে, সর্বোচ্চ 24 ঘন্টা টিকতে পারে। আর এ কারণে রাস্তায় যে মেয়েটি বশীকরণের মধ্যে ছিল সে হঠাৎই স্বাভাবিক হয়ে গেল এবং রাজনাথের কথা শুনল না, কারণ সে শহরের ভিতরে ছিল, রাজনাথ থেকে অনেক দূরে, তাই তার বশীকরণ ভেঙে গিয়েছিল। এখন প্রতাপের বশীকরণ যদিও রাজনাথের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু 12 বছর পর্যন্ত টিকে থাকা সম্ভব নয়। এটা শুধু সম্ভব হয়েছে কারণ অথর্ব কোনো না কোনোভাবে প্রতাপের ঋণের নিচে ছিল। ঋণ মানে হলো অথর্বের উপর প্রতাপের কোনো না কোনো ধার বাকি আছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত অথর্ব সেই ঋণ শোধ করছে আরিয়ার বশীকরণ ভাঙবে না। অথর্বের মনে পড়ে আগের মুভিতে সে প্রতাপের কাছ থেকে 10 টাকার 1 কাপ চা খেয়েছিল, যেটার দাম প্রতাপই দিয়েছিল, অর্থাৎ সেই 10 টাকায় এখন প্রতাপকে ফেরত দিতে হবে। এখানে নিয়ম হলো ঠিক 10 টাকাই দিতে হবে, 500 টাকার নোট চলবে না, 11 টাকাও চলবে না, এক্সাক্ট 10 টাকা। তারপর অথর্ব তার মেয়েকে নিয়ে আসে, ঘরে 10 টাকা খুঁজে বের করে আর সেই টাকা প্রতাপের হাতে দেয়। প্রতাপ তখনও অচেতন ছিল, কারণ এতদিন খাওয়া দাওয়া না পেয়ে অর্ধমৃত অবস্থায় সে পড়েছিল। কিন্তু টাকা হাতে পাওয়ার পর প্রতাপ ধীরে ধীরে জেগে ওঠে। এভাবে অথর্বের মাথার উপর থাকা 10 টাকার ঋণ শেষ হয়ে গেল। এখন রাজনাথ অথর্বকে বলে, তোমার মেয়েকে ঝাঁকাও, চর মারো, যেভাবেই হোক তাকে সচেতন করো, কারণ তার বশীকরণ শেষ হয়ে গেছে। 12 বছর ধরে সে বশীকরণে ছিল, তাই ফিরতে কিছুটা সময় লাগবে। অথর্ব তাই করে, আর সত্যি আরিয়ার হোশ ফিরে আসে। দীর্ঘ 12 বছর পর আরিয়া পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল, কিন্তু সে নিজেই বিশ্বাস করতে পারছিল না যে সে সুস্থ হয়ে গিয়েছে। আরিয়া অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে কান্না করছিল এবং অথর্বও কান্না করছিল। এটি ছিল অত্যন্ত আবেগপ্রবণ দৃশ্য। আর আগের মুভিতে আরিয়া যেন প্রতাপের আদেশ শুনতে না পারে, তাই অথর্ব তার কানে কাঁচি ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে সে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। এখন আরিয়া প্রতাপকে দেখে রেগে চিৎকার করতে শুরু করে, কারণ আরিয়ার মনে আছে যে কিভাবে প্রতাপ তাকে বশীকরণ করেছিল এবং তার এই অবস্থা করেছে। অথর্ব আরিয়াকে সামলে হুইল চেয়ারে বসিয়ে ঘর থেকে বাইরে নিয়ে যায়, কারণ রাজনাথ তার প্রতিশ্রুতি পূরণ করেছে। তাই সে অথর্বকে বলে, চলো এখন প্রতাপকে মুক্ত করে দাও। অথর্ব তৎক্ষণাৎ রাজনাথকে প্রতাপের বাঁধন খোলার চাবি দেয়। রাজনাথ এক মেয়ে দিয়ে প্রতাপকে মুক্ত করায়, কিন্তু প্রতাপের মুখের বাঁধন খোলার সঙ্গে সঙ্গে রাজনাথ জানতে পারে আসলে অথর্ব তো প্রতাপের জিভই কেটে ফেলেছে। আগের মুভিতে দেখা গিয়েছিল অথর্ব এই কাজটি করেছিল। কোথাও না কোথাও অথর্ব রাজনাথের কাছ থেকে এই বিষয়টি লুকিয়ে রেখেছিল, কারণ জিভ ছাড়া প্রতাপ আর কোনো কাজে লাগবে না। রাজনাথ তার কাছ থেকে বিদ্যা শিখতে পারবে না, কারণ এই বিদ্যার সবচেয়ে শক্তিশালী দিক হলো কথা বলা এবং কমান্ড দেওয়া, সম্ভবত মন্ত্রও বলতে হয়। তাই রাজনাথের জন্য প্রতাপ এখন কোনো কাজেরই না। আর রাজনাথ নিজে থেকে এই বিদ্যা শিখতে চাইলে বছরের পর বছর লেগে যেত। যদি প্রতাপের জিভ থাকতো হয়তো সে সঙ্গে সঙ্গে রাজনাথকে শিখিয়ে দিত, কিন্তু এখন প্রতাপ শেখানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। এতে রেগে রাজনাথ অথর্ব আর আরিয়া দুজনের উপর আক্রমণ করে। রাজনাথ বলে সে বাকি মেয়েদের সাহায্যে আরিয়াকে এখান থেকে নিয়ে যাবে এবং অথর্বকে সারা জীবন কষ্ট দিবে, ঠিক যেভাবে অথর্ব প্রতাপকে কষ্ট দিয়েছে। অথর্ব মার খেতে খেতে রাজনাথকে সতর্ক করে বলে, চুপচাপ এখান থেকে
চলে যাও, আমি তোমাকে ছেড়ে দেব, কারণ তুমি আমার মেয়েকে বশীকরণ থেকে মুক্ত করেছো। কিন্তু তুমি যদি আমার মেয়ের দিকে আরেকবার চোখ দাও তাহলে আমি তোমার অবস্থাও প্রতাপের মতো করব। কিন্তু রাজনাথ অথর্বের কথা পাত্তা না দিয়ে সে মেয়েদেরকে যখনই কমান্ড দিতে যাবে ঠিক তখনই অথর্ব স্মার্ট ওয়াচে ট্যাপ করে বাড়িতে রাখা বড় বড় স্পিকারে একটি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ চালু করে দেয়। এমন একটি শব্দ যার কারণে কেউ কারো কথা শুনতে পায় না এবং সবার কানে ব্যথা শুরু হয়ে যায়। আসলে মুভির শুরুতে অথর্ব যখন কিছু বড় বক্স নিয়ে এসেছিল সেগুলোর মধ্যে এই বড় স্পিকারগুলো ছিল। এই উচ্চ পিচ শব্দের কারণে রাজনাথ যা বলছিল মেয়েরা তা শুনতে পারছিল না, এমনকি তাদের কান বন্ধ হয়ে যাচ্ছিল। এই সুযোগে অথর্ব একটা বোতল দিয়ে রাজনাথকে মেরে ফেলে আর রাজনাথ সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন রাজনাথের জ্ঞান ফিরে তখন সে নিজেকে প্রতাপের মতো শিকল বাঁধা অবস্থায় পায় আর তার হাতে অথর্ব দাঁড়িয়ে আছে একটা কাঁটার নিয়ে। হয়তো এই কাঁটার দিয়ে সে রাজনাথের জীবও কেটে ফেলেছে, যেটা মুভিতে দেখানো হয়নি। আর রাজনাথের নিয়ন্ত্রণে থাকা মেয়েরা কয়েক ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যায়, কারণ বশীকরণ মাত্র 2-4 ঘন্টা চলে, সর্বোচ্চ 24 ঘন্টা। পরের দিনের দৃশ্যে পুলিশ প্রিন্সিপাল ম্যাডাম অথর্বের সঙ্গে দেখা করতে আসে। এখানে অথর্ব পুলিশকে রাজি করায় যে তাদের দুজনকে যেন অথর্ব এবং প্রতাপকে যেন তার কাছে থাকতে দেওয়া হয়, কারণ এই ধরনের মানুষদের জন্য সংবিধানে কোনো ধরনের বিচার ব্যবস্থা রাখা হয়নি। পুলিশও তার কথায় রাজি হয়, অর্থাৎ রাজনাথ এবং প্রতাপ এখন প্রত্যেক মুহূর্তে অথর্বের নিয়ন্ত্রণে থাকবে এবং আমৃত্যু কষ্ট পেতে থাকবে। মুভির শেষ দৃশ্যে দেখা যায় আরিয়া জুস পান করছে আর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ফিরছে। অথর্ব তার একমাত্র মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি। আর মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল ভাস লেভেল 2 এর কাহিনীর সারসংক্ষেপ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমাদের কষ্ট করতে অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।